আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ভূগোলের দ্বিতীয় লেসন নিয়ে। প্রথম লেসনে আমি তোমাদের প্রথম অধ্যায়ে পড়িয়েছিলাম ভূগোলের দশম শ্রেণীর যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বুঝি আমরা, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি কি কি, বহির্জাত প্রক্রিয়া কিভাবে সৃষ্টি হয়, সংগঠিত হয়, এই বহির্জাত সম্পর্কিত যাবতীয় ধারণাটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আগের দিন। এবার বহির্জাত প্রক্রিয়ার যে প্রধান মাধ্যম বা যে মাধ্যমগুলি, সেই মাধ্যমগুলি হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তিনটি মাধ্যম। সেই তিনটি মাধ্যমের প্রথমটি হচ্ছে নদী, তারপরে হচ্ছে হিমবাহ, তারপরে বায়ুপ্রবাহ। এই তিনটি বহির্জাত প্রক্রিয়ার কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং তাদের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ, এগুলোই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়। তা বন্ধুরা, এই প্রথম অধ্যায়ের যে পাঠ্যসূচিগুলো রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্গত, তার মধ্যে প্রথমে যেটা রয়েছে নদী, সেই নদী হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম। এটা আমি আগের দিন বলেছিলাম, এটা নোট ডাউন তোমরা করে নিতে পারো যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যমটি হলো নদী। এটা কিন্তু অনেক সময় প্রশ্নে আসে যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম কোনটি। তা অবশ্যই তার উত্তর হবে নদী, কারণ পৃথিবীর সমস্ত জায়গায় কম বেশি নদী লক্ষ্য করা যায়, আর এই নদীর দ্বারাই পৃথিবীর বেশিরভাগ ভূমিরূপগুলো অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে বেশিরভাগই ভূমিরূপগুলো এই নদীর মাধ্যমে সৃষ্টি হয়। তাই নদী হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম। তা আজকে আমরা যেহেতু নদী সম্পর্কিত আলোচনা করব বা নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে জানব, তার আগে আমরা জেনে নেব যে নদী বলতে আমরা কি বুঝি, নদী কাকে বলে। অনেকেই আমরা সবাই কম বেশি নদী দেখেছি, যেহেতু আমরা গ্রামের থেকে বিলং করি বেশিরভাগ মানুষ, বা শহরে যেখানেই থাকুক না কেন নদী কিন্তু সব জায়গায় আছে। আর এই নদী আমরা দেখেছি, কিন্তু নদী যদি কেউ সংজ্ঞা বলতে বলে বা নদী কাকে বলে বলো তো, তখন কিন্তু আমাদের ভাবতে হয় যে কি লিখবো, কি বলবো। তাই যাই হোক, আজকে আমরা জেনে নেব যে নদী কাকে বলে। নদী হচ্ছে যখন কোনো জলধারা উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে, আবারও বলছি, উচ্চ পার্বত্য অঞ্চল কিংবা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জল কিংবা হিমবাহ গলা সুপেয় জল অথবা হ্রদ বা ঝর্ণার জল যখন অভিকর্ষের বলের প্রভাবে ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে বিভিন্ন গতিতে প্রাকৃতিক খাত তৈরি করে, সে নিজেই খাতটা তৈরি করে নেবে, প্রাকৃতিক খাত তৈরি করে একেবারে নিরবিচ্ছিন্নভাবে নিচের দিকে প্রবাহিত হয়ে কোনো সাগর, মহাসাগর বা হ্রদ বা অন্য যে কোনো জলাশয়ে গিয়ে পতিত হয়, তখন তাকে আমরা নদী বলি। তাহলে বন্ধুরা, তোমরা বুঝলেন যে নদী কাকে বলে। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। আমি কিন্তু দেখো তোমাদের স্ক্রিনে আমি লিখে দিয়েছি, এটা তোমরা অবশ্যই লিখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। যাই হোক, এবার আমরা নদী সম্পর্কিত বিভিন্ন যে শব্দগুলো, সেগুলো আমরা জেনে নেব। নদীর যে বিভিন্ন বিষয়গুলো নদী সম্পর্কিত, সেগুলো এক এক করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তা চলে আসি আমরা, যে নদী তো গেল, এবার নদীর বিভিন্ন অংশ আছে, ঠিক আছে। সেই অংশের মধ্যে প্রথম হচ্ছে উৎস। উৎস কাকে বলবো, নদীর উৎস বলতে আমরা কি বুঝি? তাহলে নদীর উৎস হচ্ছে নদী যে নির্দিষ্ট স্থান থেকে নির্গত হয় বা উৎপত্তি লাভ করে, সেই নির্দিষ্ট স্থানকে ওই নদীর উৎস বলে। এক একটা নদীর উৎস এক এক রকম হবে, এটা স্বাভাবিক। যেরকম আমাদের গঙ্গা নদীর উৎস বা উৎপত্তি স্থান হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা হলো গঙ্গা নদীর উৎস। তা সবাই একটা শর্ট কোয়েশ্চেন এখানে কিন্তু পেয়ে গেলে যে গঙ্গা নদীর উৎসস্থান কোথায়। তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা হচ্ছে গঙ্গা নদীর উৎসস্থল। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা সকলে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও। এবার আমরা চলে আসবো, নদী উৎস হলো, এবার সেই নদীটা কোথায় গিয়ে পড়বে, যেখানে গিয়ে পড়বে সেটাকে আমরা বলবো মোহনা। তাহলে মোহনা সম্পর্কিত একটু ধারণা নিয়ে নাও, যে নদীর যে স্থানে সাগর বা হ্রদ কিংবা কোনো জলাশয়ে গিয়ে পতিত হয় বা মিলিত হয়, সেই মিলন স্থানকে নদীর মোহনা বলে। যেরকম গঙ্গা নদীর মোহনা হচ্ছে সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে গঙ্গা নদীর মোহনা। বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, কোথায় না, সাগর দ্বীপের কাছে। এবার হচ্ছে নদী উপত্যকা। নদী উপত্যকা বলতে আমরা কি বুঝি? নদী উপত্যকা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী উভয় পাশের উচ্চভূমির মাঝের দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমি বা খাতের মধ্য দিয়ে বয়ে চলে। এই খাত বা নিম্নভূমিকে নদী উপত্যকা বলে। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা, আর আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আমি বললাম, তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও।
যে নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা এবং আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা। এখান থেকে আরও দুটি প্রশ্ন করা যায়, সেই দুটি হলো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? যদি প্রশ্নে আসে তাহলে তোমরা অবশ্যই লিখবে নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, যেটা হচ্ছে মিশরে অবস্থিত বা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর আমাজন হলো পৃথিবীর বৃহত্তম, অর্থাৎ আয়তনের দিক থেকে বড় হচ্ছে এবং জল প্রবাহের দিক থেকে সবথেকে বড় হচ্ছে আমাজন নদী, যেটা অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এবার আমরা চলে আসবো ধারণ অববাহিকা। নদীর উৎস অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা বা প্রস্রবণ ও অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা বিভিন্ন জলপ্রবাহ বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে মিলিত হয়ে কোনো নদীর উৎপত্তির সূত্রপাত ঘটালে ও নদীর জলের যোগান অব্যাহত রাখতে সাহায্য করলে নদীর এই জলের যোগান যে পর্যন্ত থেকে আসে সেই পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। একটু ভালো করে আবার একটু বুঝে নাও। ধারণ অববাহিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষায় আসে 2 নম্বরের। ধারণ অববাহিকা বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তা ধারণ অববাহিকা হচ্ছে নদীর উৎস অঞ্চলে, মানে যেখানে নদীর সৃষ্টি হয়েছে সেই অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সে ঝর্ণা, প্রস্রবণ বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা নদী বা জলপ্রবাহ বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে মিলিত হয়ে সবগুলো এক জায়গায় এসে মিলিত হলো এবং ওখান থেকে একটা নদীর উৎপত্তি হলো। কোনো নদীর উৎপত্তির সূত্রপাত ঘটালে ও নদীর জলের যোগান অব্যাহত রাখতে সাহায্য করলে নদীর এই জলের যোগান যে পর্যন্ত থেকে আসে সেই পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। তাহলে নদী যতটা প্রবাহিত হয়েছে পুরোটাকে কিন্তু আমরা ধারণ অববাহিকা বলতে পারবো না। ধারণ অববাহিকা হচ্ছে ওইটুকুই যতটুকু থেকে নদীর উৎপত্তিতে সাহায্য করা, অর্থাৎ বিভিন্ন জায়গার জলধারা, ছোটো ছোটো জলধারাগুলো এসে একটা মিলিত হয়ে একটা বড় জলধারা বা নদীর উৎপত্তি ঘটাচ্ছে, ওই পর্যন্তই হচ্ছে নদীর ধারণ অববাহিকা। তাহলে ধারণ অববাহিকাটা অবশ্যই উৎস অঞ্চলের দিকে গড়ে ওঠে। প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে এমসিকিউতে হোক বা এসিকিউতে, যে ধারণ অববাহিকা নদীর কোথায় তৈরি হয় বা উৎপত্তি হয়, সেটা হচ্ছে নদীর উৎস অঞ্চলে বা পার্বত্য প্রবাহের দিকে ধারণ অববাহিকাটা লক্ষ্য করা যায়। এবার হচ্ছে নদী অববাহিকা। নদী অববাহিকা হচ্ছে বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে প্রধান নদী তার অসংখ্য উপনদী ও শাখা নদীর মাধ্যমে নদী তীরবর্তী যে বিস্তীর্ণ অঞ্চলের জল প্রবাহিত হয় বা নিষ্কাশিত হয় সেই সমগ্র অঞ্চলকে প্রধান নদীর অববাহিকা অঞ্চল বলে। অর্থাৎ প্রধান একটা নদী প্রবাহিত হচ্ছে, তার আশেপাশ থেকে অনেক ছোটো ছোটো নদী এসে প্রধান নদীতে মিলিত হচ্ছে বা কোনো বৃষ্টির সময় সেই জলধারাগুলো এসে প্রধান নদীতে মিলিত হচ্ছে বা বিভিন্ন খালের জল এসে মিলিত হচ্ছে, এই সমস্ত এলাকাগুলোকেই বলা হচ্ছে প্রধান নদীর ধারণ অববাহিকা। অর্থাৎ যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তার আশেপাশের অঞ্চলগুলোকেও ধারণ অববাহিকার মধ্যে আমরা ধরব। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বা নদী সম্পর্কিত একটি পরিসংখ্যান বা ধারণা, সেটা হচ্ছে উপনদী। উপনদী কাকে বলে? উপনদী অন্য কোথাও থেকে উৎপন্ন যে সমস্ত জলধারা বা ছোট ছোট জলধারা প্রধান নদীতে এসে মিলিত হয় সেগুলিকে বলা হচ্ছে উপনদী। অর্থাৎ কোনো একটা ছোট নদী যখন অন্য কোনো একটা স্থান থেকে উৎপত্তি লাভ করে প্রধান নদীর সঙ্গে এসে বা বড় নদীর সঙ্গে এসে মিলিত হয় তখন সেই ছোট নদীটিকে আমরা প্রধান নদীর উপনদী বলবো। যেরকম আমরা একটা উদাহরণের সাহায্যে সেই উপনদীটা দেখে নেব, সেটা হচ্ছে যমুনা। যমুনা নদী কিন্তু অন্য একটি স্থান থেকে যমুনাটি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। এছাড়াও আরও গঙ্গার উপনদীগুলো হচ্ছে সোন, গণ্ডক, কোশি প্রভৃতি হচ্ছে গঙ্গার আরও উপনদী। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে গঙ্গার প্রধান উপনদীর নাম কি, সেটা উত্তর অবশ্যই যমুনা হবে। এবং আরও যদি গঙ্গার উপনদীর নাম চাই তাহলে সোন, গণ্ডক, কোশি এগুলো তোমরা বলবে। এবার চলে যাব শাখা নদী। যেসব নদী মূল নদী থেকে বেরিয়ে গিয়ে আলাদাভাবে সাগরে বা হ্রদে পতিত হয় তাকে শাখা নদী বলে। অর্থাৎ প্রধান একটা নদী থেকে কোনো একটা, যেরকম গাছের ডালপালা হয় বা শাখা পোশাখা হয়, সেরকমভাবে প্রধান একটা নদী থেকে কোনো একটা জলধারা, ছোট একটা জলধারা বেরিয়ে গেল শাখা আকারে, সেইটাকেই বলা হচ্ছে শাখা নদী। এরকমভাবে আমাদের যেরকম গঙ্গা নদীর শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি, এগুলো হচ্ছে গঙ্গার শাখা নদী, এবং পদ্মা যেটা বাংলাদেশে চলে গেল, এগুলো হচ্ছে গঙ্গার শাখা নদী।
এবার আমরা জেনে নেব যে জলবিভাজিকা বলতে কি বুঝি বা জলবিভাজিকা কাকে বলে। অনেক সময় প্রশ্ন আসে 2 নম্বরের যে বিভাজিকা বলতে কি বোঝো বা জলবিভাজিকা কাকে বলে। বিভাজিকা বলতে হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়। অর্থাৎ পাশাপাশি দুটো নদী প্রবাহিত হচ্ছে, তার মাঝের যে উঁচু স্থান যেটার দ্বারা দুটো নদীকে আলাদা করা হয়েছে বা দুটো নদী আলাদাভাবে প্রবাহিত হচ্ছে, সেই যে মাঝের উঁচু অংশ, সেটা পর্বত হতে পারে, মালভূমি হতে পারে বা কোনো একটা উচ্চভূমি হতে পারে, সেই মাঝের উচ্চভূমি বা মালভূমি বা পার্বত্য ভূমিটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। আমরা জেনে নেব কিছু জলবিভাজিকার উদাহরণ। যেরকম মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল হচ্ছে সবথেকে বা পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা এবং উচ্চতম বিভাজিকা বা সর্বপ্রধান জলবিভাজিকা। তাহলে আমরা জেনে নিলাম যে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বলতে যেখান থেকে হিমালয় বা অন্যান্য পর্বতগুলো সৃষ্টি হয়েছে, কারাকোরাম হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন। তাহলে আমরা জলবিভাজিকা কাকে বলে এবং তার উদাহরণ জেনে নিলাম। এছাড়াও আমাদের ভারতে জলবিভাজিকার উদাহরণ হিসেবে যদি চায় তাহলে তোমরা বলতে পারো বিন্দু সাতপুরা, এগুলো হচ্ছে জলবিভাজিকার উদাহরণ। নর্মদা তাপ্তির মাঝখানে যে বিন্দু সাতপুরা পর্বত, সেগুলো হচ্ছে জলবিভাজিকার উল্লেখযোগ্য উদাহরণ। এবার আমরা জেনে নেব যে নদী গোষ্ঠী। নদী গোষ্ঠী কাকে বলে। মূল নদী ও তার উপনদী ও শাখা নদীকে নিয়ে গড়ে ওঠে একটি নদী গোষ্ঠী। অর্থাৎ মূল নদী, উপনদী, শাখা নদী সমস্ত কিছুকে মিলে বলা হচ্ছে নদী গোষ্ঠী। এরপরে আমরা চলে যাব নদী সঙ্গম। সঙ্গম বলতে মিলন, যখন দুটি নদী পরস্পর যেখানে মিলিত হয় সেই মিলন স্থানকেই বলা হচ্ছে নদী সঙ্গম। তাহলে এরকম একটা সঙ্গমের উদাহরণ তোমরা নোট ডাউন করে নাও বা লিখে নাও। যেরকম এলাহাবাদে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলন ঘটেছে, একে বলে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এরকম রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ প্রভৃতি। এবার আমরা জেনে নেব যে দোয়াব কাকে বলে। অনেক সময় প্রশ্ন আসে দোয়াব বলতে কী বোঝো বা দোয়াব কথার অর্থ কী। তা দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী পলিময় সমতল ভূমিকে দোয়াব বলে। আর যদি এক কথায় উত্তর চাই তাহলে তোমরা বলবে দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। দোয়াব অঞ্চল যদি প্রশ্ন আসে যে উর্বর কি অনুর্বর, তাহলে অবশ্যই সেটা উর্বর হবে, কারণ দুটো নদীর মধ্যবর্তী পলি দ্বারা গঠিত অঞ্চল, অবশ্যই সেটা উর্বর হবে এবং এখানে ফসল অবশ্যই ভালো হবে। তাহলে দোয়াব কি দুটি নদীর মধ্যবর্তী পলিময় সমতল ভূমি, যাকে বলা হচ্ছে দোয়াব। যেরকম গঙ্গা যমুনা দোয়াব, গঙ্গা যমুনার মাঝখানের যে অঞ্চল সেটাকে একটা দোয়াব বলা হয় এবং এই অঞ্চলে কিন্তু ফসল খুবই ভালো হয়। এবার আমরা এই যে নদী সম্পর্কিত যে যাবতীয় আলোচনা, এই নদী সম্পর্কিত যাবতীয় আলোচনাকে কি বলা হয়। নদী সম্পর্কিত যাবতীয় বা নদী সংক্রান্ত বিজ্ঞান বা শাস্ত্রকে বলা হয় পোটামোলজি। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পোটামোলজি কাকে বলে বা নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে। তা উত্তর হবে অবশ্যই পোটামোলজি। তোমরা লিখে নাও পোটামোলজি। নদী সংক্রান্ত বিজ্ঞান বা শাস্ত্রকে, অর্থাৎ যে শাস্ত্রে বা বিজ্ঞানে নদী সম্পর্কিত যাবতীয় আলোচনা করা হয় তাকে পোটামোলজি বলা হয়। এবার আমরা জেনে নেব নদী ক্ষরণ বলতে কি বুঝি বা নদীর জলক্ষরণ কাকে বলে। নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তাকে নদীর জলক্ষরণ বলে। তো কি বুঝলাম বন্ধুরা। নদীর নির্দিষ্ট স্থান দিয়ে, ধরলাম আমি নদীতে বাঁধ দেওয়া রয়েছে, সেই বাঁধের কোনো একটা অঞ্চল বা গেট খুলে দেওয়া হলো, সেই অঞ্চল দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট বা ঘনমিটার জল বা ঘন আয়তন জল প্রবাহিত হয় তাকে নদীর জলক্ষরণ বলে। এই নদীর জলক্ষরণকে দুটো ভাগে বা দুটো এককে পরিমাপ করা হয়। সেই দুটো একক হচ্ছে কিউসেক ও কিউমেক। অবশ্যই বন্ধুরা এই দুটো একক কিন্তু লিখে রাখো। নদীর জলপ্রবাহের একক কি, সেই নদীর জলপ্রবাহের একক হচ্ছে কিউসেক ও কিউমেক। তাহলে নদীর জলপ্রবাহ কিসে পরিমাপ করা হয়, কিউসেক ও কিউমেক এককে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, যে কিউসেক ও কিউমেক। এবার বন্ধুরা আমরা জেনে নেব যে কিউসেক কি আর কিউমেক কি বা কি। কিউসেক হচ্ছে নদীর কোনো একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় বা পরিবাহিত হয় তাকে কিউসেক বলা হয়। আর কিউমেক হচ্ছে নদীর কোনো একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক বলা হয়। এই হচ্ছে নদীর দুটি জলপ্রবাহের একক। এবার বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নেব, সেটা হচ্ছে
ষষ্ঠ ঘাতের সূত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বরের জন্য। অনেক পরীক্ষায় কিন্তু এসে থাকে যে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো, বা এখান থেকে শর্ট কোশ্চেনও হয়ে থাকে ষষ্ঠ ঘাতের সূত্রের ধারণা কে দিয়েছেন। তা এবার বন্ধুরা জেনে নাও যে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো। ষষ্ঠ ঘাতের সূত্র হচ্ছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা 64 গুণ বা টু দি পাওয়ার 6 গুণ হারে বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার এই আনুপাতিক সম্পর্ককে বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে কি বুঝলাম বন্ধুরা, নদীর গতিবেগ যদি বাড়ানো হয়, কতটা বাড়ানো হবে? দ্বিগুণ, ডবল করা হবে, তাহলে তার বহন ক্ষমতা, অনেকেই ভাববে যে যদি নদীর গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে বহন ক্ষমতা অবশ্যই দ্বিগুণ বাড়বে, কিন্তু না বন্ধুরা, এটা ভুল। নদীর গতিবেগ যদি দ্বিগুণ করা হয় বা ডবল করা হয় তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এইটাকে বলা হয় নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। ষষ্ঠ ঘাত বলতে টু দি পাওয়ার 6, এটা হচ্ছে ষষ্ঠ ঘাত। আর এই সূত্রের আবিষ্কারক হচ্ছে ডাব্লিউ হপকিন্স। 1842 খ্রিস্টাব্দে এই গাণিতিক সূত্রটা তিনি দিয়েছিলেন, যার নাম হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে অবশ্যই বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নোট খাতায় তোমাদের লিখে রাখো যে ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে এবং কে প্রথম এটা উদ্ভাবন করেন, কত সালে। 1842 খ্রিস্টাব্দে ডাব্লিউ হপকিন্স এই সূত্রের উদ্ভাবন করেন। এবার বন্ধুরা আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব যে নদী খাত বলতে কি বুঝি বা নদী খাত কাকে বলে। তো নদী উপত্যকার যতটুকু অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়, যতটুকুর মধ্যে জল থাকে আর কি, সেই খাতটাকে বলা হচ্ছে নদী খাত। আর নদী উপত্যকা এবং নদী খাত কিন্তু একই বিষয় নয় বন্ধুরা, এটি আলাদা। নদী উপত্যকা হচ্ছে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যবর্তী নিচু গর্তকে নদী উপত্যকা বলছে, মানে পুরোটা উপর থেকে যতটা উচ্চভূমি রয়েছে তার নিচে একদম নদীর মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত, এটা হচ্ছে নদী উপত্যকা। কিন্তু নদী খাত হচ্ছে যতটুকুর মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেই নদীটুকুর খাতটাকেই বলা হচ্ছে নদী খাত। তাহলে বন্ধুরা মোটামুটি আমরা নদী সম্পর্কিত যে পরিভাষাগুলো বা নদী বিষয়গুলো মোটামুটি একটু আইডিয়া করে নিলাম বা জেনে নিলাম। এবার আমরা তাহলে বন্ধুরা নদী সম্পর্কিত যে পরিভাষাগুলো আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা সবাই লিখে রেখো বা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং 2 নম্বরের প্রশ্ন এখান থেকে অনেকগুলো পেয়ে যাবে। সে তোমাদের ইউনিট টেস্ট হোক বা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নিও, যারা কম্বাইন্ড পরীক্ষা দিবে বা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। যাই হোক, এবার আমরা নদী সম্পর্কিত অন্য বিষয়ে চলে আসব। তা মানুষের যেরকম বিভিন্ন পর্যায়ে আমরা অতিবাহিত করি, অর্থাৎ যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে 3টি পর্যায়ে মোটামুটি ভাগ করা হয়, অর্থাৎ যখন সে জন্মায় তারপরে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তাকে যৌবন বলা হচ্ছে 18 বছর পর্যন্ত, তারপরে 18 থেকে 40 পর্যন্ত পরিণত, তারপরে 40 থেকে পরবর্তী অঞ্চল যে বয়স 60 বা তার পরবর্তী বার্ধক্য পর্যায় মধ্যে ধরা হয়। তেমনিভাবে নদীরও কিন্তু এরকম যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায় আমরা লক্ষ্য করতে পারি। এই যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায় কোনগুলো? নদীর ক্ষেত্রে হচ্ছে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, নিশ্চয়ই কোনো একটা উচ্চ জায়গা থেকেই নদী উৎপত্তি লাভ করবে, না হলে কিন্তু নদী প্রবাহিত তো হবে না। তাই উঁচু অঞ্চলটি, সেটা পার্বত্য অঞ্চল হোক বা বামভূমি অঞ্চল, সেই উঁচু অঞ্চলটাকেই বলা হচ্ছে নদীর। এই পর্যায়ে নদীর গতিবেগটা খুবই বেশি থাকে এবং নদীর কাজ করার যে ক্ষমতা সেটাও বেশি থাকে, অর্থাৎ নদী এই পর্যায়ে ক্ষয় প্রচুর পরিমাণে করে। তাই এই পর্যায়টাকে বলা হচ্ছে নদীর যৌবন পর্যায়। আর তার পরের অংশটি নদী যখন মালভূমি অঞ্চল দিয়ে হোক বা একটু উচ্চ ভূমি অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেইটাকে বলা হচ্ছে পরিণত পর্যায়। এবং তারপরে যখন নদী একদম সমভূমিতে চলে আসে মোহনার কাছে, তখন সেই পর্যায়টাকে বলা হচ্ছে বার্ধক্য পর্যায়। যাই হোক বন্ধুরা, এবার আমি একটি ছবির মাধ্যমে তোমাদেরকে এই যৌবন, পরিণত এবং বার্ধক্য পর্যায়টাকে দেখাবো, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে রেখেছি যৌবন পর্যায়। দেখো এখানে পার্বত্য অঞ্চল, আমি মোটামুটি ছবি অতটা ভালো আঁকতে পারি না, তবুও তোমরা একটু বোঝার চেষ্টা করো। যৌবন পর্যায় হচ্ছে এই যে পার্বত্য অঞ্চল যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে নদীর যৌবন পর্যায়। এবং যখন নদী একটু, দেখো ঢালটা একটু লক্ষ্য করো,
যে একটু নিচু ঢালে অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে একটু কম ঢালে পৌঁছালো, তখন সেটা হচ্ছে তার পরিণত পর্যায়। এবং নদী যখন একদম নিচু বা সমুদ্রের কাছে এসে পতিত হচ্ছে, এটা ধরো সমুদ্র, এই সমুদ্রে এসে মিলিত হচ্ছে, তখন সেই প্রবাহটাকে বা নিম্ন প্রবাহটাকে বলা হচ্ছে বার্ধক্য পর্যায়। এখানে এসে নদীর গতিবেগ কমে যায়, তাই নদীর কাজ করার ক্ষমতাও বা অর্থাৎ ক্ষয় করার ক্ষমতা কমে যায়। এখানে শুধুমাত্র নদী সঞ্চয় কাজ বেশি করে, আর এই সঞ্চয়ের কারণে অনেক রকম ভূমিরূপ গড়ে ওঠে। এবার আমি তোমাদেরকে বোঝাবো যে নদীর কাজ কয় প্রকার ও কী কী। ঠিক আছে, তা বন্ধুরা একটু দেখে নাও নদীর কাজ কয় প্রকার ও কী কী। তা বন্ধুরা দেখো, নদীর কাজ বোঝানোর জন্য আমি তোমাদের জন্য একটি ছক করেছি যে নদীর কাজ কয় প্রকার ও কী কী। নদী কিন্তু বিভিন্ন, যখন উচ্চভূমি থেকে মালভূমি তারপরে সমভূমি প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়, তার মধ্যে কিন্তু অনেক রকম কাজ করে। সেই কাজটাকে মোটামুটি 3টি পর্যায় বা 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি হচ্ছে, প্রথমটি হচ্ছে ক্ষয় কাজ, তারপরে বহন, তারপরে সঞ্চয়। অর্থাৎ ক্ষয়, বহন এবং সঞ্চয় এর মাধ্যমে নদী বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে। আমরা যে প্রথম অধ্যায়টার বিষয় হচ্ছে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখন আমরা সেই মূল পর্বে চলে আসছি যে নদীর ক্ষয় কাজ এবং সেই ক্ষয়জাত পদার্থগুলো নদী বয়ে নিয়ে যাবে এবং বয়ে নিয়ে গিয়ে কোনো একটা অঞ্চলে গিয়ে সেটা সঞ্চয় করবে। এর ফলে যে ভূমিরূপগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। কিন্তু এই যে ক্ষয় কাজ করছে, বহন কাজ করছে, সঞ্চয় করছে, এরও কিছু পদ্ধতি বা ক্ষয়ের পদ্ধতি বা প্রক্রিয়া। এই ক্ষয় কার্য অর্থাৎ নদী যে ক্ষয় কাজ করে তার কিছু যে পদ্ধতি, সেই পদ্ধতিকে মোটামুটি 4-5টি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে জল প্রবাহ বা আঘাতজনিত ক্ষয়, তারপরে অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। এই যে ক্ষয়গুলো, এই ক্ষয়গুলো এবং নদী বহন কাজ করে, বহনের যে পদ্ধতিগুলো হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, টান বা আকর্ষণ বা গড়ানো প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া। এগুলো আমি পরবর্তী দিনে কোনো একটি ভিডিওতে তোমাদেরকে এই যে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ, বুদবুদ, দ্রবণ, লম্ফদান, টান, আকর্ষণ, ভাসমান, এগুলো আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, পাশে থেকো।